ওকে। আল্লাহ হাফেজ, আমি হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। 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 আসসালামু আলাইকুম। সব তো আসেই নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কি অবস্থা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলতেছি তোমাদের ম্যাথ ক্লাস হয়নি আজকে? হয়েছে স্যার। শেষ হয়ে গেছে স্যার। আচ্ছা, এই নাম্বারটা কার? এই নাম্বারটার নেম হলো আরিফা সুলতানা। এই নাম্বারটা কার? আমার মেসেজ পাঠাইছো কেবল, স্যার প্লিজ জয়েন। হ্যালো, কার নাম্বার এটা? আরিফা সুলতানা? I don't know. স্যার ওটা রোশান। কি নাম? স্যার রোশান। রোশন। রোশন কই? একটু কথা বলো তোমার সাথে। জি স্যার। তো তুমি এটা আমারে পাঠাইছো কেন? স্যার আপনাকে জয়েন না, জয়েন হওয়ার লিঙ্ক দেওয়ার জন্য লোক আছে, ম্যানেজমেন্টে অবশ্যই লোক আছে। এটা তোমার ডিউটি না আমি কখন জয়েন করতেছি কখন জয়েন করতেছি না এটা দেখা, ঠিক আছে? সো না স্যার, আপনি এটা লেট কখনোই করবেন না। আচ্ছা আসো, যাই হোক এটা মূল বিষয় না, তোমাদের আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, দেন গো ফর দ্য লেকচার। স্যার আজকে কি পড়াবেন? আজকে তোমরা ওই যে ইতিহাস শুনতে চাইছিলা বাংলার, সেটা। থ্যাংক ইউ স্যার। স্যার। স্যার জাপানেরটা পড়ায়েন স্যার। জাপান না, আজকে তো বাংলাদেশ, এখন তো বাংলাদেশ। স্যার পড়ায়েন স্যার নেক্সট লেকচারে স্যার। স্যার জাপানের স্যার ইতিহাসটা জাপান একটু পড়ায়। পড়ায়েন। জাপানে আসবো, সমস্যা নেই। জাপান তো এর মধ্যে হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়ার মর্ল্ড, জাপান তো অনেক স্যার শুনছে। জাপান তো স্যার অনেক জায়গায় বলা হয়ে গেছে স্যার, কোরিয়াতে স্যার ওয়ার্ল্ড ওয়ার 1 2 সবকিছুতেই তো ছিল স্যার। স্যার একবার বলেন স্যার, ভালো লাগে। আচ্ছা, জাপান যখন আন্তর্জাতিক পড়াবো আগে বাংলাদেশ বিষয়গুলো এটা ইয়ে করে নাও। ওদের তো পরীক্ষাও কাছে আসছে, জানুয়ারিতে পরীক্ষা হবে না, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এরকম টাইমে তো পরীক্ষা হয়, খুব একটা সময় স্যার। নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কি নাম তোমার? স্যার একান্ত। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ফাতিহা? আচ্ছা, ঈশান পাঠক। ইয়েস স্যার। আচ্ছা, রিয়াদ আল মাহমুদ, প্রেজেন্ট স্যার। মাইনুল ইসলাম ইয়াসিন, আব্দুল্লাহ আকিব, প্রেজেন্ট স্যার। ইশতিয়াক আল তোয়েব, প্রেজেন্ট স্যার। আরাবি মুতাসিম ভুইয়ান, প্রেজেন্ট স্যার। মুতাসিম ফুয়াদ আদিল, তাসনিম তাবাসসুম। আদিল এতদিন হয়ে গেছে, আসে না কেন? তাসনিম তাবাসসুম, প্রেজেন্ট স্যার। নুজরাত নাওয়ার, প্রেজেন্ট বাদ স্যার। দিয়েছে। নাইমা ইসলাম নেহা, প্রেজেন্ট স্যার। প্রাচুর্য দে, মুনিম মহিউদ্দিন, ইয়েস স্যার। এমএসটি মালিহা, নাজা নুজাত খান, নাজা নুজাত খান, জারিফ শারিয়াত মাহিম, Yes, sir. মাদি হাসান মারজান। Yes, sir. এই নুজাত খান নাই? নো স্যার। আচ্ছা, অন্য বিশ্বাস, ইয়েস স্যার। আরাফ আবিদ, আচ্ছা, মেহরাব হোসেন মিশাত, আনিকা ফাতেমা, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ নাহিন, পেস্ট। প্রেজেন্ট স্যার। আচ্ছা, নুসরাত জান্নাত, আচ্ছা, আসমিনা বিনতে ইরফান, তাসমিয়া এ জান্নাত, প্রেজেন্ট স্যার। তাহমিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মাহমুদুল্লাহ, Present, sir. সাফওয়ান আল ইব্রাহিম, ফারহান ইশরাক, মসিনা মরিয়াম, প্রেজেন্ট স্যার। আদিবা হাসান, মাদি হাসান রিয়ান, প্রেজেন্ট স্যার। আসাদুল্লাহ আল গালিব, ইয়েস স্যার। সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মুস্তফা তাজওয়ার, ইয়েস স্যার। ইয়োশা হাসনাত ওয়াফি, রিফান জাহান রিদা, প্রেজেন্ট স্যার। আয়ান মাহতাব, প্রেজেন্ট স্যার। আহনাফ ফারহান মোহাম্মদ আলভি, স্যার। ইমামিন মবিন রাশিদ, প্রেজেন্ট স্যার। মুকিমুল হাসান ফাহিম, মার্জিয়া ইউসুফ ফাতিহা, ইয়েস স্যার। আহনাফ তাজওয়ার খান রোশান, Yes, sir. আব্দুল্লাহ আল ফারাবি, Yes, sir. রুহিত রহমান, মেহজাবিন আল এরাবিয়া, আসমাইন আনসারি আদিল, প্রেজেন্ট স্যার। সারা মেহজাবিন সাবা, মেহদি মাসনুন, আকান্তা চৌধুরী, Yes, sir. জয়সুর রহমান। Yes, sir. আচ্ছা, ইংলিশ ভার্সনে যারা আছে, যে আইনুন জারিয়া, রাইসা মেহজাবিন, এরা কিছুদিন ক্লাস করছিল, এদের অবস্থা কি, কেমন করতেছে? স্যার এদের আলাদা। স্যার এদের আলাদা স্যার। আচ্ছা আচ্ছা, স্যার ট্রেনিং আছে। হ্যাঁ, আব্দুল্লাহ কি বাবা বলো। স্যার আমার মোবাইলে চার্জ কম, একটু ক্যামেরাটা অফ রাখি। আচ্ছা বাবা, রাখো। ওদের মনে লেকচার 51 শেষ করছিলাম পুরা। স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। জি স্যার। আবার বলে জি স্যার। লেকচার 52, জি স্যার স্যার। এটাও তো পরীক্ষা ছিল। এটাও তো করেছেন। এটা শেষ করিনি, এখান দিয়ে তোমাদের কুন্ড্র রারো এগুলো আসলো, ওই পর্যন্ত পড়াইছিলাম। এইটা কিসের দাগে লাল কালিটা? এখানে কোনো রেড দেখতেছো, কোনো রেডিং? Yes, sir. ইয়েস স্যার। স্যার জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, নো স্যার, দেখা যাচ্ছে না।
স্যার যে দেখা সুইচ যায় না, করলে স্যার। ওটাতে দেখা যায়। স্যার আন্ডারলাইনের মতো করো। স্যার মনে হচ্ছে এখানে একটা লেখার অপশন আছে, ওটা দিয়ে মনে হয় কেউ ইয়া করছে। স্যার স্ক্রিনে স্যার, ডট আমার পড়েছে। এরো চিহ্ন পয়েন্টেড হয়ে আছে। তাহলে এরর চিহ্ন আছে। আচ্ছা, এই কন্ট্রোলস গুলো সম্পর্কে আমার এখন আর খেয়াল নেই, এগুলো আমার আগে খেয়াল ছিল। স্যার এগুলা নেহা আমার কাছে লেখালেখি করার কন্ট্রোল আছে, হ্যাঁ হ্যাঁ, মানে আমিও শো এটা করতেছি। এইগুলো তো অনেকদিন এগুলো ম্যানেজমেন্ট করা হয় না। আচ্ছা যাই হোক, সেনেগাল টেনেগাল এগুলো পড়ছিলা। এখান দিয়ে বাঙালি জাতির উদ্ভব ও পরিচয় এটা রোশন করতেছে আসাদুল্লাহ গালিব। স্যার রোশন মানে সবাই মুনিম, সরি স্যার, ভুল। এই ইঙ্ক মুভি মুনিম কে মুনিম? স্যার এখানে সারেয়া লেখা দিছে। স্যার আমাকে ডেকেছিলেন। আচ্ছা এগুলো এই ইঙ্ক গুলো ক্লিয়ার করো, যেই দাগাদাগি করছে এটা ক্লিয়ার করো। এটা মনে হয় এই সাইডটা ক্লিয়ার করা যায় না। স্যার এটা মনে হয় হোস্ট ক্লিয়ার করতে পারবে। স্যার যে লিখছে সেও তো করতে পারে। আচ্ছা এইটার জন্য আমি একটা পুরো আলাদা স্লাইড বানাইছি বাঙালি জাতির মানে এই উৎপত্তি নিয়ে। তো এই স্লাইডটা আমি একটা জায়গা দিয়ে আর কি কালেক্ট করছি ইনফরমেশন, ক্রেডিটও দিছি তাদের শেষমেশ। সো বাঙালি জাতির মানে কিভাবে আমরা ইয়ে হয়েছে এটা নিয়ে পুরো একটা লেকচার দিব। আগের দিন শুনতে চাইছিলাম, তখন আমি বলছিলাম যে লেকচার বানাবো নাকি, তারপর হলো তোমরা বললে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, তোমরা সবাই উপজাতি চিনো চিনো না? স্যার Yes, sir. মারমা, গারো, এরকম বিভিন্ন জাতিরা চিনো না? অ্যাকচুয়াল জি, স্যার। বাংলাদেশি কিন্তু এরা, যারা হাজার হাজার বছর ধরে এই বাংলার মাটিতে আছে। আমরা কিন্তু পরের স্পেসিস গুলো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু আমাদের গায়ের রং কালো হওয়ার কথা এই কারণে, কিন্তু আমাদের গায়ের রং যেহেতু সাদা, এর মানে হলো বিদেশি কোনো কি বলে এটাকে, আচ্ছা থাক এভাবে না বলি। আচ্ছা দেখো, বাঙালি জাতির যে উদ্ভব মানে যেভাবে আমরা এখানে আসছি সেই ঘটনাটা আজকে তোমাদের পড়াবো। এই চেহারাগুলো দেখছো, এটা আদি যুগের কথা, কিন্তু যখন মানুষ এইভাবে পোশাক আশাক স্যার এই পরতো, ছবি পোশাক আশাক। পাইছো কই? হ্যাঁ স্যার এই ছবি পাইছো কই? এই ছবিগুলো হলো ইমাজিনারি কোনো মুভি বা কিছু থেকে নিয়ে ড্রয়িং করছে, বা ধরো পাথরে কিছু ছিল। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, আজকে এই জিনিসটা আমি বলি, এটা তোমরা তোমাদের জীবনে খুব মনে রাখবা, অনেক কাজে আসবে, ঠিক আছে? প্রথম জিনিস হলো লাইফে একটা ছোট্ট গল্প বলি তোমাদের, ঠিক আছে? একটা শহর ছিল, এটা হলো 1955 সালের কথা। তো সেই শহরে একজন বিখ্যাত টাইপরাইটার ছিল, মানে তার দোকান থেকে সবাই টাইপরাইটিং এর কাজ করতো, কারণ তার হাত নিখুঁত ছিল, ভুল হইতো না। তাদের পুরো পরিবারই টাইপরাইটিং করতো, ভাই বোন সবাই মিলে। তো হঠাৎ করে একদিন কম্পিউটার চলে আসলো, ঠিক আছে? কম্পিউটার চলে আসলে তারা সবাই তাদের চাকরি হারায় ফেলে। এখন পরের বছর তার যে ভাই, সে ভাই কি করলো, সে টাইপরাইটারের চাকরিতেই জয়েন করলো, কিসে, কম্পিউটারে। আর বাকিরা তাদের চাকরি আর পেল না। আচ্ছা, এইবার আসল ঘটনাটা এখানে কি হলো, মানে এটাতে তোমরা কি বুঝলে এই গল্পটা? একটা পরিবারের 4 জন টাইপরাইটারে জব করতো, কম্পিউটার আসলো, সবাই সবাই চাকরি হারাই ফেলাইলো। এর 1 বছর পরে ওই পরিবারে যে ছেলে ছিল, পুরুষ ছিল আর কি, সে কি করলো, সে পরের বছর চাকরি পাইলো কম্পিউটারে টাইপিং করার জন্য। তো এই গল্পটা দিয়ে তোমরা কি বুঝলে? স্যার উন্নতি। স্যার মডার্ন উন্নতি। আস্তে আস্তে। স্যার আচ্ছা আচ্ছা, তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো বোঝো নাকি। এটা হলো সময়ের সাথে সাথে মানুষকে কি করতে হয়, পরিবর্তন করতে হয়। যদি পরিবর্তন মানুষ সময়ের সাথে সাথে না করে, আচ্ছা আর একটাও যদি স্ক্রিনে আমি কোনো দাগ দেখছি কারণ নাম, একদম আমি ক্লাস দিয়ে বের করে দিব, আর ঢুকতে পারবে না, এবং আমি ইনস্ট্যান্ট এখনই রিপোর্ট করব।
একটা স্যার স্ক্রিনে যাতে দাগ না বসে। স্যার এটা কেন জানি অটোমেটিক হয়ে যাচ্ছে, বুঝতেছি না স্যার। আচ্ছা, সময়ের সাথে সাথে যদি মানুষ তারে আপগ্রেড না করতে পারে তাহলে কি হয়, সে হারায় যায়। ওই পরিবারের 4জন কি ছিল, টাইপরাইটার ছিল, ভেরি গুড, 4জনই চাকরি করতেছিল, শহরের বেস্ট টাইপরাইটার সেই পরিবারের ছিল। কিন্তু যখন কম্পিউটার চলে আসছে তখন কিন্তু টাইপিংটা ছিল, কিন্তু কিসে ছিল, কম্পিউটারে ছিল। তো সময়ের সাথে সাথে যদি তুমি নিজেরা পাল্টাইতে না পারো তাহলে তুমি হারায় যাবা। ঠিক আছে, এটাই হলো মেইন শিক্ষা এই গল্পটা দিয়ে। তো জুম জুম প্ল্যাটফর্ম মানুষ অ্যাকচুয়ালি জানছে কবে, যখন কোভিড হয়েছে, তখনই তো প্রথম মানুষ জুম সম্পর্কে জানছে, তাই না? তার আগে কি মানুষ জুম সম্পর্কে জানতো? জানতো না। তো সময়ের সাথে সাথে নিজেদের আপগ্রেড করতে হবে তোমাদের জীবনের সাথে সাথে। আচ্ছা, তো বাঙালি জাতির উদ্ভব হয়ে যেখানে আমরা ছিলাম, আচ্ছা, এটা বেসিক্যালি দুইটা পার্ট। একটা হলো প্রাক আর্য, মানে আর্যদের আগের অবস্থান, আর্যরা আসার আগের যে জাতিটা আমরা ছিলাম। আরেকটা কি, আর্য নরগোষ্ঠী বা প্রাক আর্য, এদের বলে হলো পরবর্তীতে, মানে আর্যরা যা আর্যদের আগমন হয় যেটা, সেই সময়টা বলে আর্য নরগোষ্ঠী, এদের আর্য অনেক নামেই মানুষ চেনে। হ্যাঁ মোবেন বলো। স্যার আর্যরা স্যার কোথায় থেকে এসেছিল? আচ্ছা, যাবো একটু এই গল্পের ডিপেই যাব, স্টেপ বাই স্টেপ, খুব বুঝানো স্লাইড, একটু ধৈর্য ধরো, আমরা পাবো সবকিছু। আচ্ছা, তাহলে একটা হলো প্রাক আর্য, মানে যারা আর্যদের আগে আসছে, আরেকটা হলো আর্য, এদের আর্য নরগোষ্ঠী বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো। এবার আসো স্টেপ বাই স্টেপ আসি, প্রথমে আসি প্রাক আর্য নরগোষ্ঠী। আচ্ছা, এরা বেসিক্যালি 4টা ভাগে এদের আমরা ভাগ করতে পারি। কি কি? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাভিড, ভোটচিনীয়। আচ্ছা, সো প্রথমে আসছে নেগ্রিটোরা, তারপরে আসছে অস্ট্রিক, তারপরে আসছে দ্রাভিড, তারপরে আসছে কি, ভোটচিনীয় জাতি। এই 4টা জাতি আসছে। এবার আমরা এক একটার ডিপে করে করে ঢুকবো। আচ্ছা, নেগ্রিটো, এরা হলো এই যে আমাদের যে বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের প্রথম মানুষ হলো এই নেগ্রিটোরা। এরা নদী পারাপার করে এই অঞ্চলটায় আসছে। অনেক ক্ষেত্রে ধরা হইতো এরা আফ্রিকা বা এরকম কোন অঞ্চল থেকেই নেগ্রিটোরা আসছে। ঠিক আছে, স্যার এই জাতিটা কারা ছিল, এই নেগ্রিটো? বলো স্যার এরা যেহেতু বলো বলো। কালো, তার জন্য তো আমাদেরও কালো হওয়া উচিত ছিল না? আচ্ছা, এইখানে আরো একটা বিষয় আছে। ধরো আফ্রিকার কেউ ধরো আমেরিকায় লেখাপড়া করতে গেছে, তারপর সে এখানে ধরো একজন হোয়াইট কাউকে বিয়ে করছে, তখন তাদের যে বাচ্চাটা, সে তো সাদাও হইতে পারে, কালো হইতে পারে, শ্যামলাও হইতে পারে। এভাবে কিন্তু রং চেঞ্জ হয়, পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। এটা কি জানো? জি স্যার। হ্যালো, ইয়েস স্যার। ইয়েস স্যার। এরা এরকম নদী পারাপার হয়ে আসছিল। আচ্ছা, তোমরা কি জানো যে প্রাচীন যে আমলটা ছিল, এই আমলে কালোদের অত্যাচার করা হতো, এদের হলো দাসী হিসাবে ইয়েস সাদারা স্যার। ব্যবহার জি করতো, স্যার। ইউরোপে ধরে জানি নিয়ে যেত স্যার। ইয়েস স্যার। আফ্রিকা দিয়ে। এটা জানো? জি স্যার। ইয়েস তো স্যার, এটা অনেক মজা আফ্রিকার করা থেকে মধ্যপ্রাচ্যে বেশি ধরে নিয়ে যেত এদের। ইয়েস স্যার। স্যার ইউএসএ তে প্রথম কালো ইউএসএ তে এগুলো বেশি হতো। বুঝিয়ে তোমাদের কথা, আবার বলো। স্যার এটা তো ব্রিটিশরা যে স্যার ভারত, বলো। স্যার ইউএসএ তে এগুলো বেশি হতো। হ্যাঁ, আমেরিকা এখনো আছে এই স্যার পণ্য নিয়ে মারামারি। স্যার এই যুগটা তো হচ্ছে ওই যে মানে ব্রিটিশরা শাসন করার আগেও না, একদম প্রথমে। এটা অনেক আগের ঘটনা। আচ্ছা, মধ্যপ্রাচ্যে এই যে পিরামিড বানাইছে, এত কিছু বানাইছে, এরা করতো কি, আফ্রিকা দিয়ে কালো মানুষদের ধরে নিয়ে যাইতো, পরে এদের কাজ করাইতো এদের দিয়ে। ঠিক আছে, সেম এটা ইউরোপের দিকেও হয়েছে একটা সময়। ইভেন তুমি যদি 1960-এর আমেরিকা ছিল, এটা একটা হিংসুক একটা দেশ ছিল। ইভেন তুমি 1960s-এর দিকে দেখবা খুব একটা মেয়েরাও বেরোইতে পারতো না, ইউরোপ আমেরিকার দিকে খুব একটা মেয়েরাও বেরোইতো না। ঠিক আছে, অল্প কিছু মেয়ে বেরোইতো। খায় আমেরিকার মতো মানুষ, তারাই কতটা সভ্য ছিল আসলে, তাই না? আমাদের তো স্বাধীনতার নয় 53 বছর হয়েছে, তার মধ্যেও তো আমরা যথেষ্ট সভ্য হয়েছি।
কিন্তু আমেরিকা আজকে স্বাধীনতার এত বছর পরে, প্রায় 300 বছর হইতে যাবে, ওই 2076-এ, 1876, 1976, যাই হোক 250 বছর হইতে যাচ্ছে প্রায়। সো ওরা কতটুকু সভ্য হয়েছে আসলে? পৃথিবীর মধ্যে যা ঝামেলা তার অর্ধেকই তো বাধাই হলো আমেরিকা। আচ্ছা, নেগ্রিটোদের মধ্যে ভিল, সাঁওতাল, মুন্ডা, ঠিক আছে, এরা হলো এই গোষ্ঠীদের পূর্বপুরুষ হলো এই নেগ্রিটোরা। আজকে যে সাঁওতাল দেখো বা মুন্ডা দেখো বা ভিল দেখো, এদের পূর্বপুরুষ কি? এদের পূর্বপুরুষ হলো এই নেগ্রিটোরা। আচ্ছা, এখানে মিক্স ব্রিড হয়েছে, সেটা আমি বলবো যে কোথা দিয়ে মিক্স ব্রিড হয়েছে। এরপরে আসলো অস্ট্রিক। আচ্ছা, এই অস্ট্রিক জাতিটারে ধরা হয় এরা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ায় আসছে। এবার পাইছো কোথা দিয়ে সুন্দর মানুষ আসছে? জি স্যার। Yes, sir. সাদারা কোথা দিয়ে আসছে পাইছো? আচ্ছা, এর প্রায় 5-6 হাজার বছর পূর্বে কি হলো? অস্ট্রিক জাতি অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার থেকে বাংলায় প্রবেশ করলো এবং নেগ্রিটোদের পরাজিত করলো। আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস বলি, মানে এই যে ইউএন যে হয়েছে প্রয়োজনীয়তাটা কি ছিল? যতদিন Sir? পর্যন্ত ইউএন হয়নি ততদিন কিন্তু এরমই নিয়ম ছিল, এক জায়গায় যাবা, মারবা, কাটবা, দখল করবা। বলো। স্যার কিসের জন্য মানে বিজয় হয়েছে তো ঠিক আছে, কিন্তু কোন কারণে ওরা যুদ্ধ করছে? তাসমিয়া বলো। হ্যাঁ, বলতেছি। তাসমিয়া। স্যার এই জন্যই কি হচ্ছে, যারা হচ্ছে একটু সাঁওতাল আদিবাসী, ওরা আমাদের মতো সাধারণ মানুষের থেকে সবকিছুতে একটু পিছায় থাকে, শিক্ষা, চিকিৎসা সব দিক থেকেই। আসলে দুইটা জিনিসই ব্যাখ্যা করতেছি, দুইটা প্রশ্ন নিলাম। প্রথম ব্যাখ্যা আসি নেহার প্রশ্নে। আচ্ছা, এইটা হয়েছে কি, ধরো, আচ্ছা এটা কি এভাবে বুঝায়, ধরো আমরা 7 জন বন্ধু মিলে ইউনিভার্সিটি লাইফে ঘুরছি কোনো একটা শহরে। শহরটা আমাদের খুব ভালো লাগছে, আমরা থেকে গেছি। ঠিক আছে, তো আগেকার যুগে তো মানে আনলিমিটেড ভূখণ্ড ছিল। কোনো কারণে তারা আসছে যে এখানে খাবারের অ্যাভেলেবিলিটি বেশি বা কিছু। সো সামহাও এখান থেকে এই জাতিরা আসছে, অস্ট্রিকরা। এখানে স্যার ফসল বেশি হয় এই জন্য স্যার। এসে এরা কি করছে, এই যে নেগ্রিটো যারা, এদের পিটানি দিয়ে তাড়াই দিছে। আর কিছু নেগ্রিটো তো থেকে গেছে, স্বাভাবিক, সবাই তো আর তাড়াইতে পারে না। আচ্ছা, এবার শিক্ষা দীক্ষায় পিছানো কেন, এইখানের কিছু জিনিস বুঝি। ইন্ডিয়ারও একটা দ্বীপ আছে, এটার নাম আন্দামান নিকোবর আইল্যান্ড। এরকম আরো কিছু নিষিদ্ধ দ্বীপ আছে, যেই দ্বীপে স্পেসিফিক একটা প্রজাতির মানুষ থাকে যারা পুরো পৃথিবীর থেকে আলাদা। তারা তাদের ওইখানে কাউরে আসতে দেয় না, যাইতে দেয় না। ঠিক আছে। আচ্ছা, এইগুলো কেন হয় দেখো। ধরো তুমি এই জায়গায় বড় হয়েছো, মানে ধরো তুমি একটা জায়গায় জন্মগ্রহণ করছো, ধরো আফ্রিকায় তোমার জন্মগ্রহণ হয়েছে, কেনিয়াতে। ঠিক আছে, এখন কেনিয়ার একটা গ্রামে যদি তুমি সারা জীবন থাকো, তুমি তোমার জীবনে কতটুকু আগাইতে পারবা? বলো, কতটুকু জানতে পারবা? পারবা? নো স্যার। মানে একটা গ্রামের ভিতর থেকে কতটুকুই বা পৃথিবীর দেখা যায়, যত ইন্টারনেট থাক যাই থাক, কতটুকু একটা মানুষ ডেভেলপমেন্ট করতে পারে? পারে না কেন? এই যে ম্যানিফেস্টেশন একটা কথা আছে, তুমি তেমনই হবা, তোমার আশেপাশে যেমন মানুষ আছে, তোমার আশেপাশের যে 4-5 জন মানুষের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও, তাদের অ্যাভারেজই তুমি হবা। ঠিক আছে, এটাই নিয়ম প্রকৃতি। তো ধরো কেনিয়ার ওই গ্রামে সে যদি আত্ম অহংকার করে আজীবন থেকে যায়, সে কিন্তু জীবনে খুব বেশি আগাইতে পারবে না। কিন্তু ওই গ্রাম থেকেও বের হয়েও কিন্তু অনেক অনেক বড় কিছু হয়েছে। যেমন প্রথম যে আরব অস্কার পাইছে, ও কিন্তু একদম প্রত্যন্ত ইজিপ্টের একটা গ্রামে ছিল, সেখান থেকে নৌকায় করে আমেরিকা গেছে। যে এই যে উঠার আকাঙ্ক্ষাটা, ঠিক আছে। স্যার ধরো আগে তো বাংলাদেশ, নৌকা দিয়ে বেশিরভাগ যাতায়াত করতো না? গুলো আগে বেশি হইতো, তখন তো এত নিয়ম কানুন ছিল না বাবা, এখন তো অনেক নিয়ম কানুন। তো এই যে মানুষের যে উঠে আসার যে আকাঙ্ক্ষাটা, এইটা থাকাটা খুব জরুরি, যে জিনিসটা এই উপজাতিদের মধ্যে নাই। তারা যেই জায়গাগুলোতে থাকে, তারা এটারে অনেকটা ধর্মীয় ভাবে ট্রাস্ট করে, যে জায়গায় আমাদের ঈশ্বর, আমাদের ঈশ্বরই আমাদের এই জমিগুলো। কেউ বাবার উপজাতি আছো নাকি? এখানে আমাদের ঈশ্বর সবকিছু দিচ্ছে আমাদের দেখে এবং রক্ষা করার কাজ, এই বন, এই পাহাড়। সো এই কারণে তারা হয় কি বের হইতে পারে না ওই জায়গাটার থেকে। বাট হ্যাঁ, বের হচ্ছে কিন্তু। আজকে এশিয়ান ইউনিভার্সিটিতে যাও, তুমি প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে যাও, অনেক আদিবাসীরা কিন্তু আসতেছে, শিক্ষা গ্রহণ করতেছে, আগাচ্ছে।
মানে বাংলাদেশের আমেরিকার মতো, বর্তমান আমেরিকার মতো হয়তো অন্তত 100 বছর লাগবে, 50 থেকে 100 বছর। ঠিক আছে, তো তুমি যদি আজকে আমেরিকায় যাও তাহলে তুমি কি আরো বেশি কিছু শিখতে পারবা না? জি স্যার। তারা তো শিক্ষায় আগায়, এই একটা জিনিস দিয়েই তো পৃথিবীটা। তো জিনিসটা এরকম, এই যে যারা উপজাতি, এরা কখনো এই জায়গাটার থেকে বেরোতে চায় না, তারা ওইটাকে দর্শনীয় করে দর্শন করে এবং ভাবে এটাই তাদের ঈশ্বর তাদের দিছে। আচ্ছা, যাই হোক, অস্ট্রিক জাতির একটু বিস্তারিত আসে। অস্ট্রেলিয়া মহাদেশের আদিবাসী, ঠিক আছে, এদের ভাষা কি? অস্ট্রিক ভাষা। আদি অস্ট্রেলীয়দের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ভাষার মিল রয়েছে বলেই ওই নাম। তবে এরা যে কেবলমাত্র বাংলায় ছিল তা কিন্তু নয়। প্রায় 30,000 বছর আগে অস্ট্রিক ভাষী আদি অস্ট্রেলীয়রা ভারতীয় উপমহাদেশেও ছড়িয়েছিল। আচ্ছা, এই জিনিসটা একটু ব্যাখ্যা করে বলি। এদের যে ভাষা বা যে ধরনের কালচার আছে, এগুলো অনেকটা মিল পাওয়া যায় অস্ট্রেলীয়দের সাথে। সেইভাবে তারা ব্যাখ্যা করছে যেটা অস্ট্রিক জাতি। এরা যে শুধু বাংলাদেশে আসছে তা না, এরা ইন্ডিয়ার দিকেও ছড়াই গেছে। আগেকার যুগে তো আসলে বাড়ি থাকলে সব হয়ে যেত না, খাবার উৎপাদন করা লাগতো। তো আমাদের এই উপমহাদেশ আফ্রিকা, এগুলো খাবার উৎপাদনের জন্য ভালো, এই কারণে এইদিকে মানুষজন আসতো। এই দেখো অস্ট্রিক গোষ্ঠী। স্যার আপনি তো বললেন স্যার এরা সাদা, স্যার এরকম কেন দেখতে? এটা আগেকার ইমেজ বা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ দেয়। অস্ট্রিক গোষ্ঠী থেকে কি বাঙালি জাতির প্রধান অংশ কি হয়েছে, গড়ে উঠছে বলে ধারণা করা হয়। আচ্ছা, এখান থেকে সাদা হওয়ার কথা, এরকমই হয়তো বর্ণের রং ছিল অস্ট্রেলিয়ান মানুষদের যুগে, বাট এটা অ্যাকচুয়াল অস্ট্রিক, মানে বর্তমান অস্ট্রিকদের ছবি। আচ্ছা আচ্ছা, এটা হলো বলো। স্যার এই ফটোর যে কভার স্ক্রিন এটাই এটা হলো বর্তমান। আচ্ছা, অস্ট্রিক জাতিকে নিষাদ জাতিগোষ্ঠী নাম ও বলা হয়। কেন নিষাদ জাতিগোষ্ঠী বলা হয় বলতো? নিষাদ কেন বলা হয়? ঘৃণার চোখে দেখা হয়। আচ্ছা, বুঝি না, বলো। জানি না স্যার। স্যার আপনি বলেন। আচ্ছা, চন্ডাল। আচ্ছা, নিষাদ অর্থ চন্ডাল, ব্যাদ, ছেলে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা একটু আমি ব্যাখ্যা করি তোমাদের। আচ্ছা, দেখো, চন্ডাল বলতে আমরা কি বুঝি? চারাল বা চন্ডাল, এটা বলতে ইউজুয়ালি কিন্তু আমরা নিচু জাতিদের বুঝি, ঠিক আছে। বা ব্যাদ, ছেলে, এই জিনিসগুলোকে কিন্তু সমাজের চোখে নিচু স্তর হিসাবে দেখা হয়। তো বেসিক্যালি এই যে যারা অস্ট্রিক জাতি, এরা বেসিক্যালি ছিল কি, ছেলে ছিল, ঠিক আছে, মানে এরা মাছ ধরতো মূলত। তো স্বাভাবিক, মাছ ধরতে ধরতে তো এদিকে আসবে, নাইলে তখনকার যুগে এত কিছু পাবে কোথা দিয়ে, তাই না? So, এই কারণে এদের নিষাদ জাতি বলতো, কারণ এরা এই মাছ টাছ ধরতো এবং এদের অনেক অস্ট্রেলীয় জায়গায় অনেক নিচের চোখে দেখা হইতো, ঠিক আছে। আচ্ছা, কিরাতরা কি? মানে এদের কিরাত নামে এরা পরিচিত ছিল। এদের অনেকে আবার মঙ্গোলীয় জনগোষ্ঠীর মানুষও ছিল, ঠিক আছে। সো পরবর্তীতে কালে যখন আর্যরা আসবে তখন তারা কি করবে, এই অস্ট্রিক বা এদের পরাজিত করবে, সেই ঘটনাগুলো আমরা পড়ব। আরেকটা জিনিস, এটা কিন্তু মানুষ, এই দেখো মানুষ মানে ইয়ে করতেছে, দেখছো? তো এরা কিন্তু মানুষও খাইতো, অস্ট্রিক জাতি এক সময়। স্যার রাক্ষস স্যার অস্ট্রিক না? হ্যাঁ, অনেক জাতি আছে যারা মানুষ খায়, নরখাদক। নরখাদক, ইয়েস রাইট। আরো একটা জিনিস স্যার হলো ওদের নরখাদক। ঘৃণা করতো না? হ্যাঁ, স্যার ওদের বুঝিনি। ঘৃণা করতো না? না না স্যার, সামনে যাই পাবো তাই খাবো। তোমরা একটা মজার জিনিস জানলে অবাক হবা বেশ। মানুষের মানে মাংসটা এতই সুস্বাদু, মানে আমরা খাইনি, যতদূর বইয়ে বা সিনেমাতে দেখা হয়েছে সেখানে থেকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটা যদি কেউ একবার আমি খায় একটা সে আসক্ত হয়ে যাবে, সে আর অন্য কিছু খেতে পারবে না। এইভাবে নরখাদকদের তৈরি হয়। স্যার এরকম কিন্তু কি বলেন সিলেটে আছে এই স্যার? জাতি, সিলেটে, চট্টগ্রামের পাহাড় অঞ্চলে এরা কিন্তু খাবার খেতে স্যার এই দেশে আর থাকা যাবে না স্যার, না হলে পরে আমরাও খাদক হয়ে যাবো। পালাবো কাতা
তো শোনো, একটা ছোট ঘটনা বলি, মজা পাবা। স্যার সিলেটে কোনো ওইখানে একজন, একটা আদিবাসী আছে যারা কিনা ওদের একটা মানে ওদের একটা বিশেষ দিনে যদি মানে টুরিস্টরা যায় না সিলেটে, ওইখানে যদি মানুষ দেখে সিলেটে অনেক গভীরে ওরা বাস করে, ওখানে যদি মানুষ যায় তাহলে ওদের ধরে নাকি খায় ফেলে, নাহলে আটকে রাখে। স্যার রান্না করে খায়। স্যার এই দেশে আর থাকবো না স্যার, বড় হয়ে চলে যাবো। আচ্ছা, তো সিলেটের বাগানে যখন যাবা একটা খুব সমস্যা হয়, বাথরুম থাকে না, ঠিক আছে? তো Yes. এরকম অনেকে দেখবা বাথরুম ভিতরে যে করতে চায় না, কারণ ওইখানে অনেক নরখাদক থাকে। হ্যাঁ, এরা কিন্তু মানুষ ধরে নিয়ে যায়। আচ্ছা, যাই হোক, স্যার আর ভয় আসো। দেখাবেন না স্যার। স্যার এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি, কিন্তু এটা আর চট্টগ্রামের তাহলে কিছু ওরা নরখাদক ওই আছে। অস্থির জাতি মনে হয়, এই চন্ডাল। বিষয়ে দেখলাম কি একটা ছেলের স্যার বন্ধুরা এরা নরখাদক অস্ট্রিক জাতি। আচ্ছা, এবার আসো আমরা। আচ্ছা, এবার কি হইলো, অস্ট্রিকরা তো মাছ খেত, জেলে ছিল, তোমরা জানো। এখন বাঙালি কি আসলে মাছে ভাতে বাঙালি হয় না? ভাত না হলে তো হয় না, যেহেতু তারা আমাদের বাংলায় প্রবেশ করছে, বাঙালির দ্বিতীয় জাতি। তো এরা চিন্তা করলো যে আমাদের তো শুধু মাছে হবে না, ভাত, চা, মানে চাল ডাল এইসব জিনিসপত্র কি করা লাগবে, উৎপন্ন করা লাগবে। তখন এরা কৃষি কাজ শুরু করলো। তো ধারণা করা হয় যে আমাদের এই অস্ট্রিকরা কৃষি কাজে অনেক বেশি ডেভেলপ ছিল ওই টাইমে, ঠিক আছে? এই যে অস্ট্রিক মানুষ বর্তমানে ওই জাতির যারা আছে, না, এটা তো দ্রাবিড় ওয়াও জনগোষ্ঠী। স্যার কত কালো, এত সুন্দর চেহারা। যে সুন্দর স্যার চেহারা। আচ্ছা, এইবার আসছে হলো রোহিঙ্গারা, স্যার আপনি দ্রাবিড় কি জাতি। বললেন এরা সুন্দর দেখতে? স্যার এটা এই মানুষের স্যার কি অনেক গায়ের রং বেশি দিয়ে সুন্দর সুন্দর স্যার, দেখতে? অনেক বেশি সুন্দর। স্যার দ্রাবিড় এগুলো স্যার। আসলে মুখটা সুন্দর। তেমন আচ্ছা, ভাবে তাকে মনে হচ্ছে খেয়ে আচ্ছা, বুঝলাম, স্যার এখন এদের থামো, চেহারা আমরা পরের পরের গোষ্ঠীর আলোচনায় আসি, আসো। আচ্ছা, দ্রাবিড় জনগোষ্ঠী নিয়ে একটু আলোচনা করি। এরা হলো রোহিঙ্গাদের মতো। এরা কি হইলো, এসে দেখলো অস্ট্রিকদের সাথে পারবে না, ওদের সাথে মিলে মানে মিলেমিশে গেল। তো এরকম প্রশ্ন রিটেনে অনেক সময় আসতে পারে যে দ্রাবিড় জনগোষ্ঠীকে কেন অনুপ্রবেশকারী বলা হয়, ঠিক আছে? সো অনুপ্রবেশকারী বলা হয় কারণ তারা অন্যের ভূখণ্ডে এসে কি হয়েছে, মিলে গেছে। স্যার মিয়ানমারে কি ছিল? স্যার নগর, বলা। বলো স্যার বলো। স্যার এই অস্ট্রিক মেয়েদের ওই যে একটা ছবি দেখালেন না, ওদের কি বেদের মতো দেখতে কেন? মানে ওদের থেকে কি বেদে আসছে? এটা আমি আই এম নট শিওর, কারণ এই জাতিগোষ্ঠীর সবকিছু আমার অ্যাকুরেট মুখস্থ নাই। বেদ কি দেখাইছিলাম তোমাদের একটু আগে যখন পড়াইছিলাম? না না না, ভিল, সাঁওতাল আর মুন্ডার বেদ আসেনি এই ওখান যে থেকে। স্যার, স্যার আরেকটু পিছনে যান। এই ছবি, এটার কথা বলতেছো? ইয়েস স্যার। হইতে পারে, ঠিক আছে, এটা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, কোন জায়গায় ছিলাম, দ্রাবিড় জনগোষ্ঠী। আচ্ছা, এইবার আসো বাড়ি ঘর। তো যারা অনুপ্রবেশকারী হয় তারা কি হয়, আরাম আয়েশের জন্যই তো আসে। মানে অনুপ্রবেশকারী বলতে আমরা কি বুঝি, ধরো যে তুমি আমি এখানে ক্লাস করতেছি, হঠাৎ করে একজন ঢুকে গেল লুকায়, ঠিক আছে? এই হলো এর অনুপ্রবেশকারী। উপকারের জন্য এরা আসে কেন, বিশেষ কোনো স্যার সুবিধার ওইটা জন্য আসে। একসাথে দেওয়া আছে। আচ্ছা, তো এরা কি করলো, এদের তো আরাম আয়েশ লাগবে, এরাই প্রথম নগর সভ্যতার সূত্রপাত করলো। দ্রাবিড় যে জাতিটা, এরা কি করলো, এই যে আমাদের যে নগরায়ন হয়েছে আজকে, এই যে সভ্যতা হয়েছে, এই বাড়ি ঘর এই ধরনের জিনিস বানানো শুরু করলো। এদিক থেকে তারা কি হলো, আগানো শুরু করলো। আচ্ছা, তবে বর্তমানে অধিকাংশ দ্রাবিড় যারা জনগোষ্ঠী আছে, এরা হলো আমাদের দক্ষিণ ভারতের দিকে আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বাঙালি তার মর্মী ভাবনা লাভ করেছে দ্রাবিড়ের কাছ থেকে, এটা বলতে কি বোঝেন, এনিওয়ান? স্যার একবার বল। ওরা মূল ভাবনা দ্রাবিড়ের কাছ থেকে লাভ করেছে। একবার কোশ্চেনটা বলবেন? স্যার আরেকবার বলেন। বাঙালি তার মর্মী ভাবনা লাভ করেছে দ্রাবিড়দের কাছ থেকে। মানে স্যার মূল যেই ধারণা বা ভাবনা ওইগুলো লাভ করেছে। আচ্ছা, মর্মী ভাবনা বলতে কি বোঝো বলো তো? জানি না স্যার।
আমাদের যে মূল চালিকা শক্তি জীবনের জন্য, খাদ্য, বস্ত্র এসব উৎপাদন করে তো মূল আমাদের জন্য, তাই না? তো এই যে আজকে যে কৃষি কাজ, এটা তো অস্ট্রিকরা শুরু করছিল, কিন্তু এটাকে আরো কারা আগায় নিয়ে যায়? দ্রাবিড়রা কি করে, এটারে আরো বেশি আগায় নিয়ে যায়। ঠিক আছে, এটা হলো ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস, আমাদের যে বাংলা ভাষা, এটার ক্ষেত্রেও কি দ্রাবিড়দের একটা অনেক বড় অবদান আছে। ঠিক আছে, তারা আমাদের বাংলা ভাষা, আজকে যে ভাষায় কথা বলি, এটার শুরুটা করছে এরা। ওকে, এবং ব্যাকরণ সব বেসিক যে ভাষার বিষয়গুলো আছে, এগুলো কিন্তু দ্রাবিড় থেকে এসেছে বাংলায়। আচ্ছা, দ্রাবিড়রা তো স্যার ইন্টেলিজেন্ট ছিল স্যার। দ্রাবিড়রা কি এগুলো লিখেছে? এই দেখো দ্রাবিড় ভাষার থেকে কি কি আসছে: অনু, অরণি, অনন, কাল, আর কি কি আছে? স্যার এতটুকুই? স্যার এই কটা শব্দ আসছে? না, এরকম অনেক শব্দই আসছে। আচ্ছা, তো আচ্ছা, একটা মজার জিনিস জানো, বাংলা সাহিত্যটা কেন তৈরি হয়েছিল? বাংলা ব্যাকরণে ঢুকলাম, একটু হালকা সাহিত্যে আসি। বাংলা সাহিত্যের উৎপত্তিটা কেন হয়েছিল? জানি না স্যার। স্যার মনের ভাব প্রকাশ করার জন্য। না না না। স্যার বাংলা ওইটা তো সাহিত্যর মূল লক্ষ্য ছিল দেবদেবীদের উপাসনা নিয়ে আলোচনা করা। ঠিক আছে, তো এই কারণে বাংলা সাহিত্যের একটা অন্ধকার যুগ আছে, যখন হলো তোমার হলো যে টাইমটা মুঘলরা ক্ষমতায় ছিল, তারা এই টাইমে সাহিত্যের বিকাশটা হইতে দেয়। ঠিক আছে, এই যুগটারে বলা হয় অন্ধকার যুগ। আচ্ছা, ভোটচীনীয় বা মঙ্গোলীয় সভ্যতা, এটা হলো বর্তমানে যারা হলো ইয়েস স্যার, এর মঙ্গল একটু থেকে সাদা আছে আসছে, স্যার। চীনের থেকে আসছে, এই মানুষগুলোর অনেক দেখছো। এই মেয়েটা কে? ফুটবল খেলে নারী দলে। তার নাম ভুলে জি স্যার, নাম ভুলে গেছি। এই যে গারো, ত্রিপুরা, চাকমা বা এদের যাদের দেখতেছো, এরা ভোটচীনীয় বা মঙ্গোলীয়, মানে স্যার এদের ড্রেস গুলো অনেক সুন্দর। ভোটচীনীয় বা মঙ্গোলীয় হলো এরা, স্যার এগুলো কোথা থেকে আসছে? যারা মঙ্গল থেকে আসছে বা চীন থেকে চায়না আসছে, থেকে আসছে? এরা তুলনামূলক হলো বেটার নাকি? জি স্যার স্যার। Yes, স্যার স্যার এর একটু বেটার আছে, কিন্তু আগের স্যার থেকে ঠিক আছে আগে স্যার। আপনি স্যার আগে আপনি যেগুলো একটু সাদা বললেন স্যার, ওগুলো একটু বেশি সাদা ছিল। আচ্ছা, এইবার আসা হলো যুদ্ধে। আর্য জনগোষ্ঠী চলে আসছে। স্যার এটা কি? এরা আসছিল খাইবার পাখতুনের নাম শুনছো? আফগানের খাইবার পাখতুন, ওইখান থেকে পাকিস্তান হয়ে এই ভারতে প্রবেশ স্যার করছিল এরা, এই আর্যরা। এরা ছিল ডেঞ্জারাস, এখানে মানুষজন মাইরে টেরে সব দখল করে দিচ্ছিল এরা। সো খ্রিস্টপূর্ব 1500 অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্যগণ বঙ্গ ভূখণ্ডে আগমন করে। তো এইটাই বেসিক্যালি খাইবার পাখতুনের সেই রাস্তাগুলো, যে রাস্তাগুলো দিয়ে এরা ভারত উপমহাদেশে প্রবেশ করছিল। স্যার এগুলো এখনো So, আছে? প্রবেশ করে এরা স্যার এই স্যার রাস্তাগুলো কি এখনো আছে? এই স্যার এগুলো জায়গাগুলো কি এখনো এরকম আছে? আছে। আমি রিসেন্টলি একটা ট্যুরের ভিডিও দেখতেছিলাম, টুরিস্ট ব্লগ দেখতেছিলাম। আফগানে এরকম না, মানে পাহাড়গুলো আছে কিন্তু পাহাড় কেটে কেটে ভালোই রাস্তা হয়েছে। তো এইখানে এই ঘটনাটা স্যার এই বলতেছিল যে হলো, রাস্তাগুলোতে তো অনেক দুর্ঘটনা ঘটছে না স্যার? এই রাস্তাগুলো তো একদম পাহাড়ে না কি। না না, এখন ডেভেলপড হয়েছে। তো এইখানে স্যার এই এখন না, আগে হিস্ট্রিটা অনেক হালকা বলতেছিল। দুর্ঘটনা করতো না? বুঝিনি বাবা। স্যার আগে বলছি যে দুর্ঘটনা আগে ঘটতো না? অনেক দুর্ঘটনা করতো না? না, আগেকার যুগে তো এত গাড়ি ঘোড়া এত কিছু ছিল না, তো এখান থেকে ঘোড়া টোড়া এগুলো নিয়ে মানুষ যেত, তো খুব একটা ইয়ে হইতো না। তো এই আর্যরা এসে সবাইরে মেরে সবাইরে বের করে দিয়ে এরা দখল করলো বাংলারে। ঠিক আছে, এবার আসো, প্রথমে হলো আর্যদের ভাষা। ল্যাটিন, হিব্রু, জার্মান, এই 3 জাতীয় ভাষা আর্যদের বেসিক্যালি ছিল। তার মানে আর্যরা আসছে কোথা থেকে বলতো? ল্যাটিন, জার্মান, হিব্রু, স্যার মানে জার্মান। ইউরোপ আর মধ্য অঞ্চল থেকে। স্যার ইউরোপ থেকে। হ্যাঁ, আদি নিবাস ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি
এলাকা থেকে এরা আসছে। এদের ধর্ম হলো সনাতন ধর্ম। মানে আচ্ছা, হিন্দু ধর্মের এক্সাক্ট নাম কিন্তু সনাতন ধর্ম, স্যার এটা কিন্তু সনাতন আদি ধর্ম, অনেক পুরনো ধর্ম বলি এটাকে সনাতন ধর্ম বেসিক্যালি বলা হয়। এটার নাম কিন্তু সনাতন, আর ধর্মগ্রন্থ ছিল বেদ। আচ্ছা, তোমরা যে ভগবান গীতার নাম শোনো, এটা কিন্তু মানে মেইন ধর্মগ্রন্থ না, হিন্দুদের মেইন ধর্মগ্রন্থ কিন্তু বেদ। এটার অনেক জি ধরনের ইয়ে আছে, ঋগ্বেদ, বেদ। সামবেদ, ঠিক আছে, এরকম স্যার অনেক বেদ ধরনের 4 ভাগে বিভক্ত। এই বেদ আছে। হ্যাঁ রাইট, ইউ আর রাইট, 4 ভাগ। ও তুমি তো সনাতন ধর্মেরই, পারবা স্বাভাবিক। আচ্ছা, তো এই 4টা হলো মেইন গ্রন্থ। আচ্ছা, কেন মেইন গ্রন্থ? কারণ এগুলোর মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করা হয়। কিন্তু যেটা মহাভারত বা ভগবান গীতা, যে নামগুলো শুনো, এগুলোর মধ্যে ঐশ্বরিক ক্ষমতা নাই, তারা বিশ্বাস করে। মানে ঈশ্বর লিখিনি তারা, তাই ভাবে। কিন্তু বেদের ক্ষেত্রে ঈশ্বর লিখছে, তাই এটা হলো তাদের মূল ধর্মগ্রন্থ। স্যার শ্রীমদ্ ভগবত গীতায় বাণী ঈশ্বর দেশে কিন্তু লেখেনি। হ্যাঁ রাইট রাইট, ইউ আর রাইট। বাণীটা হলো দিছে ঈশ্বর, কিন্তু লিখছে মানুষ। আচ্ছা, তুমি বলো তো শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্ম হয়েছে কয়বার? অর্ণ বিশ্বাস। স্যার আমার জানা মতে 7, আরেকবার হবে এখন। আর্য জনগোষ্ঠী নিয়ে চলো আমরা আলোচনায় আসি। বহিরাগত আর্যরা, এরা কি 1500 খ্রিস্টাব্দ আসে, সে সব বাতিল। এখানে তোমরা আমাদের ভাষায় কথা বলবা, আমাদের মতো থাকবা, আমাদের মতো করবা। অস্ট্রিকদের হারায় তারাই দেয়, তারাই দিয়ে এরা আসে, এইখান থেকে বিবর্তন শুরু হয়। আর আর্যদের আমি খুব একটা ভালো পছন্দ করি না, কারণ এরা খুব অত্যাচার করছে বাঙালিদের উপরে। আচ্ছা, এরপর স্যার আসি পাকিস্তান, বুঝিনি। স্যার পাকিস্তানের মতো। আয়ান, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। আমি একবার মানা করছিলাম যে এই ক্লাসে এই বোর্ডের দাগা বানা। আচ্ছা, বুঝিনি, পাকিস্তানে কি বলতেছিলা? বলতেছিলাম স্যার ওরা পাকিস্তানের। স্যার সে বলছে ও স্যার পাকিস্তানের আচ্ছা মতো আচ্ছা, অত্যাচার তা করেছে। বলছে যে পাকিস্তানের মতো অত্যাচার করছে। হ্যাঁ হ্যাঁ রাইট। পাকিস্তান তো নিজের ভূখণ্ডে অত্যাচার করছে, এরা তো বাইরে দিয়ে এসে ভূখণ্ড নিয়ে অত্যাচার করছে। মানে এখানে 2টা ফ্যাক্টর আছে। একটা জিনিস ধরো, আমি আমার দেশের কোনো অঞ্চলে অত্যাচার করতেছি, এটা এক ধরনের অত্যাচার। আরেকটা হলো আমি বাইরে দিয়ে এসে, এখন ধরো আমি যদি শ্রীলঙ্কা দখল করে নিয়ে ওদের উপর অত্যাচার স্যার করি, একটা তাহলে কেমন হবে? পাকিস্তানের মতন আরেকটা আমেরিকার মতো। স্যার যেমন ভারতবর্ষকে ব্রিটিশরা করছে। এক্স্যাক্টলি। স্যার আমেরিকা আসো তো আবার নর বলো, নরগোষ্ঠী যারা মানুষ খায় নাকি? ইয়েস স্যার। নরগোষ্ঠী আচ্ছা, মানব প্রজাতির একটি উপবিভাগ। নরগোষ্ঠী মানে হলো রেস। রেস মানে কি? জাত নাকি? হুম, স্যার এরিয়াস মানে কি ওই প্রতিটা স্যার এরাই কি মানুষ খেতো স্যার? স্যার। বলো হ্যালো, এরা? স্যার এরাই কি মানুষ খেতো স্যার? আরে না, স্যার মানে তাহলে আমরা এদের নাম এখন নরগোষ্ঠী মানে কেন? বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে আলোচনা করব। নরখাদক হলো মানুষ খায়, নরগোষ্ঠী কি মানুষ খায়? এটা জি রেস, স্যার, জাত নেই। আচ্ছা শোনো, মানুষ। পৃথিবীতে বেসিক্যালি 4 ধরনের জাতি হয় আর কি। মানুষের যে বিবর্তন হয়েছে 4টা জাতির থেকে ধরা হয়েছে। এই তো নেগ্রয়েড দেখে বুঝতেছো, এই নিগ্রো। আর এটা কি স্যার? এই কি শি জিনপিং এর চেহারা নাকি? চীনের প্রাইম মিনিস্টার শি জিনপিং। এরা হলো মঙ্গলয়েড, মানে মঙ্গোলীয় চেহারা। স্যার অস্ট্রোলয়েড, এর এরা হলো, লাস্টেরটা কি স্যার? বলতেছি, তো অস্ট্রেলিয়া অস্ট্রেলয়েড এরা অস্ট্রেলিয়ার দিকের মানুষ। অস্ট্রেলিয়া সাদা হয়েছে কিন্তু রিসেন্ট, স্যার আগে কিন্তু সাদা ছিল অস্ট্রেলিয়ার না। মানুষ এরকম কেন? অস্ট্রেলিয়া এখন সাদা হয়েছে, আগে কালো ছিল। স্যার মনে হয় অনেক রাগ করছে। বাদর ছিল, বাদর। জি স্যার, আঙ্কেলকে বাদরের মতো দেখা এটা যাচ্ছে। তো সবাই চেনো, সাদা মানুষ মানে ইউরোপ নাকি? ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। স্যার ইউরোপের মানুষ সাদা ছিল কেন? মঙ্গোলিয়ার কিং জং উন। হ্যাঁ নেহা বলো। স্যার মানে আমরা যে বইতে যেটা পড়ছে যে মানুষ জাতি শুরু হয়েছে মানে বাদর থেকে, এটা কি সত্যি স্যার?
মানুষ যদি শুরু বাদর দিয়ে হবে কেন? না স্যার মানে ও আচ্ছা বাদরের আচ্ছা, মতো তুমি দেখতে সাইন্টিফিক ছিল, তারপরে ডেভেলপড হয়ে এখন মানুষের রূপে আসছে তাই। আচ্ছা, এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয়, এটা আমার শিক্ষক আমারে বলছিল, আমি তোমাদের সেই একই ব্যাখ্যাটাই দিই। সায়েন্স আর ধর্ম। সায়েন্স কি? সায়েন্সটা হলো ভুল হইতে পারে। মানে ধরো আজকে আমি একটা জিনিস আবিষ্কার করলাম বা একটা থিওরি দিলাম, কালকে সেটা ভুল হইতে পারে। তো ওই বিজ্ঞানীর পরিশ্রমের সম্মান দিয়ে সেটাতে আমরা বলি লিমিটেশন। মানে নিউটন কোন একটা সূত্র দিল, তার যদি কোনো ভুল আমি আজকে ধরতে পারি তাহলে সেটা হবে লিমিটেশন। হ্যাঁ, তো বিজ্ঞানটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। যেমন এক সময় পৃথিবীর 4 কোণা মানুষ বিশ্বাস করত, তাই না? তখন সেটাই কিন্তু সারা পৃথিবীর সত্য মানত, এবং গ্যালিলিওর কিন্তু হত্যা করা হয়েছে, সে গোল বলছিল বলে। তো আজকে কিন্তু সারা পৃথিবী কি মানে, পৃথিবীটা গোল। সায়েন্স পৃথিবী সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আর ধর্মটা কি? ধর্মটা হলো চিরন্তন সত্য, যেটা কখনো পরিবর্তন হয় না। তো এটা একটা থিওরি, যেটাকে তোমার হিউম্যান ইভলিউশন থিওরি আমরা বলি। যে থিওরিতে এরকম ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছে যে প্রথম ব্যাকটেরিয়া, সেটা দিয়ে বিভিন্ন পশু পাখি হইলো, সেখান থেকে বানর থেকে বিবর্তন হয়ে মানুষ হইলো। সো এটা একটা সায়েন্টিফিক থিওরি, এর অনেক লিমিটেশনস আছে, অনেকে এটারে অনেকভাবে ব্যাখ্যা করছে, এর অনেক ধরনের ভুল ত্রুটি আছে। সো এটাই যে সত্য এমন না, এটা জাস্ট আমাদের বইতে আছে তাই আমরা পড়ি, কিন্তু তোমাদের বইতে তো নাই, এটা 9-এর বইতে আছে। স্যার আরেকটা জিনিস, স্যার ডাইনোসর তো যদি, স্যার ডাইনোসর তো সত্যি ছিল, মানে আমি একটা ভিডিওতে দেখছি যে ওই যে ডাইনোসরের হাড় উদ্ধার করে তারপর একটা মিউজিয়ামে নিয়ে রাখে। হ্যাঁ, ডাইনোসর ছিল পৃথিবীতে যখন যে জিনিসটা প্রয়োজন ছিল, ডাইনোসরের প্রয়োজন ছিল পৃথিবীতে এই কন্টিনেন্ট হওয়ার জন্য, পৃথিবীটা আলাদা করার জন্য, ভেঙে ভেঙে। ঠিক আছে, সে কন্টিনেন্ট না হলে কি হতো? স্যার ওই যে, কন্টিনেন্ট না হলে বাণিজ্যিক সৌন্দর্য হইতো না, অনেকগুলো ফ্যাক্টর থাকতো, স্যার ওই তাই না? অ্যাস্ট্রোনাইটটার যে পড়ছে স্যার, ওইখান মানে ওইটার পরে তো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, দেন আবার নতুন করে জন্মাইছে সবকিছু। শোনো, বড় স্পেসিস বা ছোট স্পেসিস এরা অনেক কারণে ধ্বংস হয়ে যেতে পারে, এটাও তোমাদের বুঝতে হবে। একটা বড় স্পেসিস ধ্বংস হয় কিভাবে? তার তো কোনো শত্রু নাই, ডাইনোসর। কোন একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ তার কারণে। স্যার যেমন তখন তো পৃথিবী ধ্বংস হয়েছিল না, এমনি স্যার পৃথিবীর জলবায়ুর অবস্থা অনেক পরিবর্তন হয়েছিল। জলবায়ু তো শুরু থেকে চেঞ্জ হচ্ছে, কিন্তু তখন তো বেটার ছিল জলবায়ু বর্তমান জলবায়ুর থেকে। জি স্যার, কিন্তু স্যার তখন পুরোপুরি ভাবে পৃথিবী ধ্বংস হয়েছিল না। স্যার তখন স্যার সূর্যের স্যার আলো পৃথিবীর ঢুকতো কিছু না। অংশ ধ্বংস হয়েছে। এবার আমরা একটু জনপদ নিয়ে, আর্যদের শাসনামল চললো, এরা অনেকদিন ইয়ে করলো। তো এই সময় কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ মানে কি আমরা বুঝি? প্রশাসনিক পরিবর্তন। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, তুমি তাহলে ক্যামেরা অফ করো, সমস্যা নেই। স্যার এটা বাংলাদেশের ম্যাপ। মানে বাংলাদেশটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কলকাতাও আমরা পাই। তোমরা কি এটা জানো যে কলকাতা, স্যার বিহার, Yes, উড়িষ্যা এগুলো কিন্তু বঙ্গোপসাগর। আমাদেরই জায়গা। প্লাস এই সাইড দিয়ে যদি তুমি চিন্তা করো, এই যে 7 সিস্টার্স এর কিছু অংশ, এগুলো কিন্তু আমাদের ছিল। কিন্তু ত্রিপুরা। তখনকারের যারা পলিটিশিয়ান ছিল, 47-এ যারা দেশ ভাগ করছে, এই পলিটিশিয়ানদের কিছু গাফলতির কারণে এই পার্ট গুলো আমরা পাইনি। কারণ দেশটা তখন ভাগ হয়েছিল, 47-এর দেশ ভাগটা হয়েছিল ধর্মের ভিত্তিতে, যে হিন্দু এক জায়গায় থাকবে, মুসলমান এক জায়গায় থাকবে। স্যার তাহলে তো আমাদের মানে বাংলাদেশটার মানে আয়তন আরো বেশি হতো। হ্যাঁ, আয়তন বেশি হতো, এবং আমাদের পরিচয় কিন্তু আমরা বাঙালি, এটাই কিন্তু সবচেয়ে বড় পরিচয়। So, কলকাতাও হিসাবে আমরা পাই, কিন্তু এই ধর্মীয় ঝামেলার কারণে 47-এর ভাগটা ঠিকভাবে হয়নি বলে এই জিনিসটা আমরা পারিনি। তারপরে তো খুলনাও, আমাদের খুলনাও তো আজকে থাকতো ইন্ডিয়ার মধ্যে। তো এদিক থেকে সবুর খানরা এগুলো হলো নিচে। তো এরকম ডিপ্লোম্যাটিক কিছু ভালো ডিপ্লোমেসি করছে কেউ, যারা রাইখে দিতে পারছে, কিছু মানুষ ভুল তাহলে স্যার ডিপ্লোমেসি করছে। রাজধানী কোনটা হতো? রাজধানী ঢাকাই হইতো বা কলকাতা হইতো, আর কোনটা হবে? পৃথিবীতে একটা সময় 3টা শহর ছিল, ঠিক আছে? স্যার কি কি? পৃথিবীতে এক সময় 3টা উন্নত শহর ছিল। একটা ছিল লন্ডন, একটা ছিল দিল্লি, আর একটা ছিল কলকাতা। এই 3টা জায়গায় সারা পৃথিবীর মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসতো। ভারতেরই।
বুঝিনি। স্যার ভারতে তো দুইটা স্যার। দুইটা ভারতে। হ্যাঁ, তা এই যে আমরাই তো সবচেয়ে ধনী ছিলাম, তোমার তো খালি খালি ব্রিটিশরা এসে অত্যাচার করিনি। তো ভারত। তোমাদের পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ এরা কেন আসছে? কেউ কি ফ্রি আসে? এখন তোমার যদি আমাদের এই বাংলাদেশের এই ভূমিতেও স্যার অনেক সম্পদ লুকিয়ে ছিল। কেউ বারমুডার অ্যাটাক করে না কেন? কিছু নাই তাই অ্যাটাক করে না। কেউ স্যামন আইল্যান্ডে অ্যাটাক করে না কেন? কিছু নাই তাই অ্যাটাক করে না। ঠিক আছে, এই জায়গায় ছিল সম্পদ। এই মানে আজকে যে টাকা পয়সা দেখো, এটা কিন্তু একটা পেপার কারেন্সি, এটা আর কিছু না। মেইন জিনিস কিন্তু সম্পদ। তোমার স্যার মানে জাস্ট কাগজ। একটা কাগজ, আর কিছু না। স্যার তাহলে দোকানে যায় 100টা কাগজ দিয়ে বলবো আমাকে 100 টাকার চকলেট দেন। না, এইভাবে তোমার চকলেট দিবে না। আচ্ছা, এক্সচেঞ্জটা হইতো কিভাবে দেখো। একটা সময় কি হইতো, তুমি চাল উৎপাদন করো, আমি ডাল উৎপাদন করি, আমি তোমার একটু ডাল দিলাম, তুমি আমার একটু চাল দিলা। এইভাবেই তো সব এক্সচেঞ্জ গুলো হইতো। আর যাদের কিছু ছিল না তারা সোনা দিত, রূপা দিত, এইভাবে চেঞ্জটা হইতো। সো এই সিস্টেমটা চেঞ্জ করছে হলো আমেরিকা, এবং আমেরিকা করে লাভবান হয়েছে। স্যার স্যার আমেরিকা আর সবকিছু চেঞ্জ করে স্যার। আমেরিকা এখানে একটা চালাকি করছে। বাদশাহ ফয়সাল যখন তেল বন্ধ করে দিছিল, তখন ইউরোপ একদম মানে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছিল, এত জঘন্য অবস্থা হয়েছিল। তো তখন আমেরিকা বুঝলো যে এদের সাথে আমরা লেগে পারবো না, তখন বাদশাহ ফয়সালের অ্যাসাসিনেশন করাই দিল। ঠিক আছে, মারাই দিয়ে বাদশাহ ফয়সাল মারা যাওয়ার পরে আমেরিকা চিন্তা করলো যে এইভাবে আর কয়দিন মানুষ মেরে মেরে চলবে। তো তারা সৌদিরে বললো, তোমরা তেলের দাম যা ইচ্ছা রাখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু তেলের বিনিময়ে সোনা, এই মিডিয়ামটা চেঞ্জ করতে হবে, তোমরা ডলারে করো। তোমরা যত ডলার চাপা দিবা, কিন্তু তোমাদের তেলের যত এক্সচেঞ্জ, এটা শুধু ডলারেই করতে পারবে। এই করে দিয়ে এইটাই আমেরিকা হলো লাভ করলো। বেসিক্যালি পেপার দিচ্ছে, তার বিনিময়ে তেল পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। স্যার আমেরিকা তো তাহলে বলা যায় মানে পৃথিবীর সব দেশগুলোর উপর নির্ভর করেই চলে, আর শক্তিশালী যেগুলো দেশ সেগুলোর উপর বেশি নির্ভর করে। আমেরিকা সারা পৃথিবীতে মাতব্বরি করে কেন? কারণ ওদের প্রয়োজন হয়। ঠিক আছে, ওদের কিন্তু নিজস্ব সম্পদ নাই, কিন্তু ওরা ওদের মেধা দিয়ে প্রত্যেকটা জিনিস তৈরি করছে। ঠিক আছে, স্যার আর শুধু ওদের আপনি ব্রেন আছে বলছিলেন না শিক্ষিত সবার সরকার খারাপ। তারা তেল আছে না, পাথর থেকে তেল বের করছে, এটা জানো? স্যার আমেরিকা পাথর থেকে কিভাবে তেল বের হয়? কি হবে? বের হয়, রক্সের অনেক ধরনের প্রকারভেদ আছে পাথরের। ঠিক আছে, তো স্যার এরকমও কিছু মানে স্যার নাকি এক ধরনের পাথর আছে ওগুলোর মধ্যে একটা লিকুইড থাকে, ওই লিকুইড মানে গ্রিন কালার লিকুইড, ওটা নাকি অনেক মূল্যবান হয়, ব্ল্যাক মার্কেটে ওটা বিক্রি হয়। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। দেখো, আজকে পৃথিবীর সবচেয়ে বড় তেলের রিজার্ভ ভেনেজুয়েলা, আমেরিকা বন্ধ করে দিচ্ছে, ওখান থেকে তেল নিতে পারবে না। তারপরে আসো ইরান, ইরান দিয়ে তেল নিতে দেয় না, রাশিয়া দিয়ে তেল নিতে দেয় না। তো তেলের দাম তো বাড়বেই। তেলের তো আর সোর্স নাই কোনো। সোর্স কি? মিডল ইস্ট। মিডল ইস্ট ওদের সাথে বন্ধুত্ব করে, তাই এই সৌদি, ইরাক টিরাক এদের তেলের ব্যবসা করতে দেয়। দুবাই টুবাইতে তেল বেচো যত ইচ্ছা। কিন্তু আজকে স্যার যদি এই স্যাংশন গুলো উঠায় দেয়, পৃথিবীর তেলের দাম একদিনে পড়ে যায়, একদম স্যার কমে আসে ওদের দাম। নিজের দেশে ওরা কেন পারে না? না, বাংলাদেশ বাদে, বাংলাদেশে কখনোই তেলের দাম কমবে না, এটা নিয়ে তোমরা টেনশন নিও না, এটা পাল্টে আর কমে না। আচ্ছা, স্যার ওদের দেশ ওরা তেল তুলতে কেন পারে না? এখন তেল বেচতে হয় ডলারে, তুমি বেচবা কিভাবে তেল? তেলে আচ্ছা, প্রাচীন জনপদ মানে আজকে যেমন আমাদের খুলনা, ঢাকা, বিভিন্ন জেলা বিভাগ যেমন আছে, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট। সো ওই টাইম, যেই টাইমটা ছিল আমাদের, তখন প্রাচীনকালে বিভিন্ন অখণ্ড রাষ্ট্র ছিল, এগুলোর নাম ছিল। সেই নামগুলোই হলো তোমার এই বঙ্গ, সমতট, হরিকেল, মানে আজকের যে বিভাগ টিভাগ, এগুলোর নাম ওরকম। দেখো, ছোট ছোট অনেকগুলো অঞ্চলে হরিকেলটা কি চট্টগ্রাম আর সিলেটের মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটা আমাদের না, এই জায়গাটা এখন ইন্ডিয়ার। স্যার ত্রিপুরা স্যার। আমরা এই পর্যন্ত 16টা জনপদের মানে ধারণা পাইছি। প্রথমে হলো বাঙ্গালা। ঠিক আছে, এরা বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত একটা জনপদ আর কি, যেটা 6 থেকে 7, মানে 6 থেকে 7টি জনপদ ছিল বাংলাদেশের মধ্যে আমাদের। ঠিক আছে, এটা হলো সুলতানি আমলের কথা বলা হচ্ছে, 1352, যখন কি স্যার শামসুদ্দিন, মুসলিমরা তো অনেক শাসন করছে বাংলাকে। হ্যাঁ,
এবং একটা জিনিস মনে রেখো, মুসলমান শাসনটা কিন্তু ভালো ছিল। আজকে আওরঙ্গজেবকে খারাপ দেখানো হয় কেন, সে মুসলমান বলে, তো অ্যাকচুয়ালি কিন্তু মুসলমান এই শাসকরা ভালো ছিল। ভালো যদি না থাকতো তাহলে কিন্তু সবাইরে মুসলমান বানায় ফেলাইতো, মানে এই আশেপাশে অন্য ধর্মের বিশ্বাসী কেউ কিন্তু থাকতে পারতো না। তো এরা এই অত্যাচারটা করেনি মানুষের উপর, ঠিক আছে, এই কারণে এদের মানুষ পছন্দ করতো। যেমন আকবররে দেখো তুমি, বাবররে দেখো, হুমায়ুনরে দেখো। আচ্ছা বাবা, সো এই শামসুদ্দিন ইলিয়াস শাহ এই জনপদগুলোর একত্রে নাম রাখলো বাংলা, ঠিক আছে, তাই এটাকে বলা হয় শাহী বাংলা নামে পরিচিত ছিল তার সময়। আচ্ছা, তো কি কি জনপদ ছিল আমাদের? পুন্ড্র, গৌড়, বরেন্দ্র, শ্রীহট্ট, বঙ্গ, হরিকেল, সমতট, তাম্রলিপি, চন্দ্রদ্বীপ, রারো, ঠিক আছে। সো আসো বঙ্গ। স্যার বঙ্গ, এখন শুধু একটা বলো, জিনিসেরই নাম ছিল। এই বঙ্গ কত বড় ছিল দেখো, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, ঠিক আছে, এবং এটা আয়তনে সবচেয়ে বৃহত্তম এবং স্বাধীন জনপদ ছিল। তাহলে বঙ্গরে আবার দুই ভাগে বিভক্ত করা যায়। আচ্ছা, বঙ্গ দুই ভাগে বিভক্ত, একটা হলো বিক্রমপুর আর একটা হলো নাব্য। আচ্ছা, বিক্রমপুরটা কি? পদ্মার উত্তর পাড় এলাকায় এই বিক্রমপুরের অবস্থানটা ছিল। মুন্সিগঞ্জের নাম তো তোমরা শুনছো অবশ্যই। জি স্যার। Yes, sir. সো সো এই যে মুন্সিগঞ্জ, যে এই মুন্সিগঞ্জটা কি হয়েছে, এখানে বিক্রমপুরটা অবস্থিত ছিল। মুন্সিগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এলাকা। আর নাব্য ছিল আমাদের পদ্মার দক্ষিণ অঞ্চল, মানে এই সাইডটা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, ঠিক আছে। আর রাজধানী ছিল বরিশাল। ভাবা যায়? আচ্ছা, স্যার আচ্ছা, বলো বাবা। স্যার ওই টাইমে তো হচ্ছে নৌকার প্রচলন বেশি ছিল, এর জন্য মনে হয় স্যার বরিশাল রাজধানী দিচ্ছে। পেয়ারা বাগান, বেসিক্যালি পেয়ারা বাগান। আচ্ছা, স্যার পেয়ারা বাগান তো আমার আচ্ছা, বাসার পাশে। তুমি কি বরিশালে নাকি? বরিশালে বাসা তোমার? তোমার ইয়েস বাসা স্যার, কোথায় তাই কুমিল্লা। কত? একবার বলো খুলনা, একবার বলো বরিশাল। স্যার আপাতত আছি খুলনায়, আমার বাসা হচ্ছে স্যার মাঝে মাঝে খুলনা থাকি, মাঝে মাঝে বরিশাল থাকি। বরিশাল হচ্ছে স্যার আচ্ছা, আমার বাসা হচ্ছে স্যার পেয়ারা বাগান চিনেন স্যার? কুরিয়ানা, কুরিয়ানাটা চিনেন স্যার? ভীমরুলি। আচ্ছা, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ এই অঞ্চলে, এই অঞ্চলটা বঙ্গের মানে চন্দ্রদ্বীপ বলতে এই অঞ্চলটা, ঠিক আছে। নৌকার প্রচলনটা খুব বেশি ছিল আমাদের এই অঞ্চলে। আচ্ছা, আরেকটা জিনিস, মহাভারতে পর্যন্ত এই 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 মানে তোমার এই চন্দ্রদ্বীপের কথা পাওয়া গেছে। হ্যাঁ, নেয়া বলো। স্যার আমি বগুড়ায় থাকি, বাট আমি যে খুলনায় যাইতে যতক্ষণ লাগে, খুলনা যাইতে 1 ঘন্টা 30 মিনিট লাগে, বাট মানে ইসে যাইতে এত সময় লাগে কেন স্যার? বাগেরহাটে, খুলনা তো জেলা না, বাগেরহাট তো মানে খুলনা বিভাগ, বাগেরহাট জেলা, জেলা তো আগে থাকা উচিত ছিল। তাহলে ওটা এত বড় কেন আমি স্যার? তোর কথা বুঝিনি, আবার ক্লিয়ার কর, আবার ক্লিয়ার কর। স্যার আমি বলছি যে খুলনা যাইতে যত সময় লাগে না মোংলা থেকে, কিন্তু বাগেরহাট যাইতে অত সময় বেশি লাগে কেন? মোংলা কারণ থেকে ওই- বাগেরহাট যেতে তো আরো কম সময় লাগবে, কি বলো তুমি? না স্যার, অনেক সময় লাগে। ভুল ধারণা তোমার, মোংলা দিয়ে বাগেরহাট কাছে। স্যার আমি গেছি। মহাভারতে এইসব বঙ্গের কথাগুলো আর কি বিশ্লেষণ ছিল। অ্যাকচুয়ালি বাংলা সাহিত্য তোমরা যাই দেখো, এটা অ্যাকচুয়ালি সনাতন ধর্মের মানুষদেরই বেশি ছিল আর কি, এবং দেব দেবীদের নিয়ে বেশি লেখা আর কি, বাংলা সাহিত্যটাই এরকম। যাই হোক, এই পর্যন্ত আসছি, এটা অনেক বড় স্লাইড, আমি আবার নেক্সট দিন এটা শেষ করব, ঠিক আছে। তো স্যার আজকের আপনি মতো কি তোমরা সবাই কখনো পেয়ারা বাগান গেছেন? আমি গেছি একবার, আবার যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, স্যার গেলে গেলে দেখা আমারে হবে। জানাইয়েন। তোমার স্যার নিয়ে যাবো সাথে। আচ্ছা, না স্যার, আপনি যেখান ডান থেকে ডান। মানে পেয়ারা বাগানে যে ট্রলারের উদ্দেশ্যে উঠবেন, ওই অপোজিটে আমার বাসা। আচ্ছা, ঠিক আছে, তোমার নিয়ে যাবো আমি তাহলে, খুশি। Okay. খুলনা আছে না, খুলনা দিয়ে নিয়ে চলে যাবো,
ঠিক না আছে? স্যার খুলনা আছি আবার বরিশাল আছি 2 দিন পর এরকম এরকম আচ্ছা, অবস্থা। কারোর কোনো প্রশ্ন আছে আর? নো স্যার। না ঠিক আছে, স্যার। আজকের মতো শেষ করি, পরশুদিন আড্ডা হবে, ঠিক আছে আবার? ওকে, আসসালামু আলাইকুম টাটা। স্যার। আসসালামু আলাইকুম।